আমরা আজকে একটা চমৎকার ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ক্লাসটা এতই গুরুত্বপূর্ণ যে আপনাদের চেম্বারে এই পরিস্থিতি ঘন ঘনই হতে পারে এবং সেখানে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাদের সবসময় তটস্থ থাকতে হয়। সেই অবস্থা পরিত্রাণের ক্ষেত্রে আজকের ক্লাস আপনাদের খুব কাজে লাগবে বলে আমার বিশ্বাস। তো আমাদের আজকের যে বিষয়টা আপনারা দেখছেন, কুইক সেকেন্ড সাইকেল ইন চিলড্রেন, নামকরণটা করা হয়েছে এই কারণে যে আমরা জানি যে শিশুদের সেকেন্ড সাইকেল সাধারণত হয় না, কিন্তু কথা হচ্ছে শিশুদের সেকেন্ড সাইকেল যদি না হয় তাহলে আমরা অ্যাপারিজম 82 থেকে আমরা যেটা জেনেছি অর্গাননের শ্রদ্ধা স্যার স্যামুয়েল হ্যানিম্যান, তিনি তার অর্গান অফ মেডিসিনের 82 নম্বর সূত্রে বলতেছেন যে প্রত্যেকটা মানুষকে যদি প্রত্যেকটা কেসে বা প্রত্যেকটা পেশেন্টকে যদি আমরা ইন্ডিভিজুয়ালাইজেশন যদি না করতে পারি বা ব্যক্তি স্বতন্ত্রীকরণ যদি না করতে পারি তাহলে আসলে রিয়েল কিওর হবে না। সেটার উপর ভিত্তি করে যদি আমরা মেডিসিন সিলেক্ট করি, ব্যক্তিত্ব ভিত্তিক যদি আমরা মেডিসিন সিলেক্ট করতে সক্ষম হই তাহলে রিয়েল কিওর হবে। শব্দটা ঠিক, রিয়েল কিওর। রিয়েল কিওর হবে না, নো রিয়েল কিওর। যদি আপনি তার ইন্ডিভিজুয়ালাইজেশন না করতে পারেন, ইন্ডিভিজুয়ালাইজেশনের উপরে ভিত্তি করে আসলে আপনার যদি মেডিসিন হয় তা সেই মেডিসিনটা হবে কিউরেটিভ মেডিসিন। আপনি অনেক মেডিসিন দিতে পারেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম দিতে পারেন, সেগুলো হচ্ছে অবস্ট্রাকল রিমুভাল মেডিসিন হিসেবে কাজ করতে পারে, আপনার বিভিন্ন বাধা দূরীকরণে ভূমিকা রাখতে পারে, কিন্তু তার ব্যক্তিত্ব ভিত্তিক, যেটাকে মডার্ন সায়েন্স বলা হয় পার্সোনালাইজড মেডিসিন, সেই পার্সোনালাইজড মেডিসিন যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু রিয়েল কিওর হবে না। স্পষ্ট ঘোষণা অর্গাননের 82 অ্যাপারিজমে একদম স্পষ্ট ঘোষণা, নো রিয়েল কিওর, কোনো কিওরই হবে না। মানে হবে সেটা অন্য কিওরের আরো যত অর্থ আছে সেই অর্থে হবে, কিন্তু আপনার রিয়েল কিওর হতে গেলে আপনাকে অ্যাপারিজম 82 অনুযায়ী আপনাকে একেবারে পারফেক্ট যে পার্সোনালাইজড মেডিসিন, এটাকে আপনাকে ঠিক করতে হবে। যে মেডিসিনটাকে আসলে কখনো কখনো বলা হয় বেসিক মেডিসিন। আবার আমাদের রিয়েল হোমিওপ্যাথিক ভাষায় আমরা বলি ওটা সেকেন্ড সাইকেলের মেডিসিন। আর সেকেন্ড সাইকেলের মেডিসিন মিনস দ্য প্যাথোফিলোসফিক্যাল মেডিসিন। প্যাথোফিলোসফিক্যাল মেডিসিনটাকে আমরা বেসিক্যালি কি বলি যে এটা বেসিক ক্যারেক্টারের উপর নির্ভর হয় এবং এটা হচ্ছে আপনার বেসিক মেডিসিন। এখন প্রশ্ন হচ্ছে এই বেসিক মেডিসিন আমরা যদি সিলেক্ট করতে না পারি তাহলে তো আমাদের রিয়েল কিওর হবে না। রিয়েল কিওর করতে গেলে তো আমার বেসিক মেডিসিন বের করতে হবে। এখন যদি বলা হয় যে আপনার শিশু, তার সেকেন্ড সাইকেল হয় না, তার 18-19 বছর না হলে তার সেকেন্ড সাইকেল হবে না, অ্যাডাল্ট না হলে সেকেন্ড সাইকেল হবে না, তাহলে ওই শিশুর তো বেসিক মেডিসিন আসবে না। আর শিশুর যদি বেসিক মেডিসিন না আসে তাহলে আপনি তাকে কিওর করবেন কি? অর্থাৎ তাকে বেসিক মেডিসিন বের করতে হবে আপনাকে। এখন এই শিশুর বেসিক মেডিসিন বের করার জন্য চমৎকার ব্যবস্থাপনা বা দিক নির্দেশনা আমাদের শ্রদ্ধেয় শ্যামল কুমার দাস, তিনি তার হেলথ অ্যান্ড ফিটনেস বইতে, যেখানে ম্যাথমেটিক্যাল ফিলোসফি এই চ্যাপ্টার গুলাতে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় দেখবেন যে ব্যাপক আলোচনা আছে। সেই আলোচনার মধ্যেই আছে দুইটা বিষয়, একটা হচ্ছে শিশুর কান্না থেকে তার পার্সোনালাইজড মেডিসিন বা ব্যক্তিগত বৈশিষ্ট্য সূচক ওষুধ নির্বাচন করা যায়, আর একটা হচ্ছে শিশুর আচরণ থেকে তার ব্যক্তিগত বৈশিষ্ট্য সূচক বা পার্সোনালাইজড মেডিসিন ব্যবহার করা যায়। আপনি একজন রিয়েল হোমিওপ্যাথ, যেই বয়সের শিশুই আসুক না কেন, আপনি যদি কান্নায় এবং তার আচরণ থেকে যদি তার ওষুধ সিলেকশন করতে পারেন তাহলে সেটা কিন্তু তার বেসিক মেডিসিন হবে, সেটা তার পার্সোনালাইজড মেডিসিন হবে এবং সেই মেডিসিন তাকে কিন্তু রিয়েল কিওর করতে সাহায্য করবে এবং সেই মেডিসিনটা কিন্তু কিউরেটিভ মেডিসিন। আপনি যাই দেন না কেন সেগুলা আপনার, যেমন হাইড্রোফোবিনাম দিয়ে আমরা শুরু করি, হাইড্রোফোবিনাম
যদি তার পার্সোনালাইজড মেডিসিন না হয় তাহলে সেটার অবস্থাকেও দূর করতে পারে, কিন্তু সে কিওর করতে পারবে না। আমাদের মনে যেন এই আশা না হয় যে হাইড্রোফোবিনাম মানেই হচ্ছে আমার আরোগ্য সূচক ঔষধ। হাইড্রোফোবিনাম আরোগ্য সূচক ওষুধ তখন যখন হাইড্রোফোবিনাম ওই মানুষটার ব্যক্তিগত বৈশিষ্ট্য সূচক ঔষধ পরিণত হবে, যেটাকে আমরা মডার্ন সায়েন্সের ভাষায় বলি পার্সোনালাইজড মেডিসিন হিসেবে যখন চিহ্নিত হবে, তখন সেটা আরোগ্য সূচক হবে। তাহলে শিশুদেরও আপনার পার্সোনাল মেডিসিন নির্ভর করতে হবে। আমরা দেখি কান্না থেকে আমরা কিভাবে এই ব্যক্তিগত বৈশিষ্ট্য সূচক বা পার্সোনাল মেডিসিন ঠিক করতে পারি। যেমন যেমন বলা হচ্ছে যে কান্না, এই কান্না যে কি জিনিস এই শিশু তা বোঝেন। মানে আছে অনেক বাচ্চারা আছে না, বলে যে আমার বাচ্চা কান্না কি জিনিস ও বোঝেই না। তো কেন বুঝবে না? কেন বোঝে না? মানে সে পায়খানা প্রস্রাব করেও কাঁদে না, খুবই শান্ত বাচ্চা, ও পায়খানা প্রস্রাব করেও কাঁদে না, ওর খিদে লাগলেও কাঁদে না, ওর জন্য কোনো মনে শখ আহ্লাদ কিছু নাই, সবসময় আছে, ভালোই আছে, হাসি খুশিও আছে, আবার ইসেও আছে, কিন্তু ও কান্না কি জিনিসও বোঝে না, কাঁদতে কখনো কেউ দেখেনি। এবং ও বিছানায় যখন দেখা যাচ্ছে যে আপনার বাবা মার মাঝখানে শোয়া রাখছে, ও চুপচাপ আছে, ও বাবাকেও ডিস্টার্ব করে না, মাকেও ডিস্টার্ব করে না। মার বুকের দুধ টন টন করতেছে, তখন মেয়ে বাচ্চার পেটের দিকে তাকায় দেখে পেটটা পিঠের সাথে লেগে আছে, তো বাচ্চা কাঁদে না, কান্না কি জিনিস বোঝে না, খুবই শান্ত বাচ্চা। দ্যাট মিনস এ পজিটিভ পিআরএস। পজিটিভ পিআরএস হিসেবে তাকে পার্সোনালাইজড মেডিসিন হিসেবে আপনাকে হাইড্রোফোবিনাম সেকেন্ড সাইকেল আপনাকে দিতে হবে। আবার শিশু একমাত্র একমাত্র মা শিশুকে কোলে নিলে কান্না থামে। আমরা পার্সোনাল মেডিসিন বের করতেছি কিন্তু কান্না দিয়ে। বাচ্চাটা যখন কান্না শুরু করে তখন মা যদি কোলে না নেয় তাহলে ওই বাচ্চাকে থামাতে কেউ পারবে। আবার অন্য কেউ যদি নিতে চায় তার রাগ দেখায়, জেদ দেখায়, সেই মানুষটার উপর রাগ দেখায়, জেদ দেখায়, না ওর মাকেই নিতে হবে। মা যদি না নেয় ও কান্না থামবে না। একটা অদ্ভুত শিশু, ওর নানা রকম জিনিস টিনিস এনে দিচ্ছেন, খেলনা দিচ্ছেন, খাবার দিচ্ছেন, ও যেন আরো বিরক্ত হয়। ঠিক আছে, কেন বিরক্ত হয়? তো তোমরা আমার মনের কথা কেন বুঝছো না? আমি তো আমার মার কাছে যাবো, আমার মার কোলে যাবো, মার কোলে না গেলে ও মানে ওই যে অন্যরা যে বুঝতে পারে না তার জন্য কিন্তু তাদের প্রতি রাগ দেখায়, জেদ দেখায়, যে আমি কি এখন খেলনা চাচ্ছি, আমি কি এখন কোনো খাবার চাচ্ছি, না, আমি আমার মায়ের কোলে যেতে চাই। মার কোল ছাড়া যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কান্না থামবে না, তো থামবেই না। দ্যাট মিনস নেগেটিভ পিআরএস। তার মানে কেন নেগেটিভ? সেটা হচ্ছে যে অন্যরা যখন আদর সোহাগ করতে চায়, খাবার দিতে চায়, তো সে শিশুটার তো একটা ভালো জিনিস দিচ্ছে, খেলনা দিচ্ছে শিশুর মঙ্গলের জন্য, কিন্তু না, সে তারপর রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে। এই কারণে এটা নেগেটিভ পিআরএস। মেডিসিন হবে হাইড্রোফোবিনাম। যে কেউ কোলে নিলেই কান্না থেমে যায়। এমন এক শিশু যখন কান্না শুরু করে তখন যে কেউ কোলে নিলেই কান্নাটা থেমে যায়। আবার কিছুক্ষণ পরে আবার কান্না শুরু করে, তখন অন্য কারো কোলে যেতে চায়, দেখা যায় আরেকজনের কোলের দিকে, মুখের দিকে তাকাচ্ছে, মানে তার কোলে যাবে। তো জানো জানো আমাদের বাবুটা না তোমার কোলে যেতে চাচ্ছে, তো ভালো, নাও দাও। আবার এর কোলে নিল, নেওয়ার পরে কিছুক্ষণ পরে সেখান থেকে আবার আরেকজনের কোলে যেতে চায়। তার মানে ও যেই কোলটাই দেখে ও মনে করে এই কোলে বোধহয় গেলে আমার শান্তি ফেরবে, কিন্তু ও সেই জায়গায় যেয়ে দেখে না, শান্তি পাওয়া যাচ্ছে না, তখন আরেকজনের কোলে যেতে চায়। অর্থাৎ ও শুধু কোল পাল্টায়। ও তারপরেও মানে একজনের থেকে আরেকজন কোলে নিলে কান্না থামে, কিছুক্ষণের জন্য থামে, কিন্তু আবার কান্না শুরু করে, আবার আরেকজনের দিকে তাকায়, আরেকজনের দিকে ইশারা দেয়, বা ভাবভঙ্গি দেখা যায় অন্য কারো কোলে যাবে। অর্থাৎ ও জানে না কোন কোলে তার শান্তি মিলবে। দ্যাট মিনস সোরা, এর সেকেন্ড সাইকেল হবে ছোরা, এবং এর মেডিসিন হচ্ছে সোরাইনাম। শিশুটি তার কোলে যাবে যার কাছে গেলে তার চাহিদা পূরণ হবে। অন্যরা নিতে গেলে কান্না আরো বেড়ে যাবে। কথাটা বোঝার ব্যাপার আছে। আমরা বলছি যে কুইক সেকেন্ড সাইকেল ইন চিলড্রেন, আপনাকে দ্রুত এটা বের করতে হবে। তাহলে দ্রুত বের করার জন্য যে কৌশল, সেই কৌশল নিয়ে আমি আলোচনা করছি।
কিন্তু সেটা দ্রুত বের করতে গেলেও আপনাকে কিন্তু চিন্তা করতে হবে, ভাবতে হবে যে শিশুটি তার কোলে যাবে যার কাছে গেলে তার চাহিদা পূরণ হবে। ধরেন কথার কথা, শিশুটা এখন খাবার চায়, ও জানে মায়ের বুকে দুধ, অর্থাৎ আমার মার কোলে না গেলে তো আমার চাহিদা পূরণ হবে না, খাদ্য হবে না। এখন ওর যদি বোনেরা ওকে নিতে চায়, ওর খালারা যদি ওকে নিতে চায়, ওর চাচিরা যদি ওকে নিতে চায়, ও যাবে না। ওর বাবা যদি নিতে চায়, যাবে না। কেননা তাদের কাছ থেকে তোর চাহিদা পূরণ হবে না। ওই ছোট্ট বাচ্চা, কিন্তু ছোট্ট বাচ্চা এই কাজটা করবে, বড় হলেও এই কাজটা করবে। অর্থাৎ সে তার চাহিদা যে মেটাতে পারবে তার কোলে যাবে। আচ্ছা, বেশ ভালো কথা, মার কাছে গেছে, দুধ খাইছে, বেশ কান্নাটা থেমে গেছে। এবার কিছুক্ষণ দেখা গেল কি যে একটু পরে বিকাল হয়েছে, বিকালের সময় চাচ্ছে যে আমি একটু বাইরে বেড়াতে যাব। তখন দেখা গেল কি যে মা কাজ করতেছে, মা যদি তখন কোলে নিতে চায় তখন ও যাবে না। কেন যাবে না? জানে যে মা তো এখন কাজ করতেছে, সে তো নিয়ে আমাকে বাইরে ঘুরতে যাবে না। তখন দেখবে যে বাইরে কার কাছে গেলে বাইরে যাওয়াটা সহজ হবে, তখন তার কাছে যাওয়ার জন্য কান্না, তখন তার দিকে তাকাবে আর তার সাথে যাওয়ার জন্য চেষ্টা করবে, অথবা একটু যদি বড় হয় তার সাথে যাওয়ার জন্য বায়না করবে। আবার দেখা গেল যে ঘুম পাচ্ছে, ও জানে যে বড় বোনের সাথে যদি ঘুমাতে যায়, বা দাদির সাথে যদি ঘুমাতে যায়, বা নানির সাথে যদি ঘুমাতে যায়, বা দাদা নানা এদের সাথে যদি ঘুমাতে যায়, কি সুন্দর সুন্দর গল্প করে এবং ঘুম আসে। কারণ ও যখন ঘুম পাচ্ছে ও ঠিক তার কাছে যায়, তার কাছে যে ও ঘুমাতে যাবে। অথবা মা ঘুমের সময় কি সুন্দর মাথায় হাত বুলায় দেয়, অথবা মায়ের বুকে দুধ খেতে খেতে সুন্দর একটা ঘুম আসে, তখনও মায়ের কোলে যেতে চায়। ঘুম পাচ্ছে, মায়ের কোলে যেতে চাবে, নতুবা হচ্ছে যে তার মানে অন্য কারো কাছে কোলে যেতে চায় না। এদের আবার আরেকটা বিষয় আছে, এই শিশুদের আবার যদি অন্য যদি নিতে যায় তখন কান্না আরো বাড়ায়। ধরেন আমরা এর আগে কি শুনলাম যে মার কোলে ছাড়া যাবে না, 2 নম্বরে শুনছি মার কোলে ছাড়া অন্য কান্না থামে না, আর অন্য কোনো গেলে রাগ বা জেদ দেখায়। কিন্তু এ রাগ আর জেদ দেখায় না, এ রাগ আর জেদ দেখায় না। সেটা হচ্ছে অন্য কেউ যদি নিতে যায় তা কান্নার মাত্রাটা, টোনটা আরো বাড়ায় দেয়। যেমন ক্ষুধা লাগলে মায়ের কোলে, ঘুম পেলে যার সাথে ঘুমায় তার কোলে, বেড়ানোর সময় যে তাকে নিয়ে ঘুরতে যাবে তার কোলে যাবে। কখনো কখনো কোলে নিলেই হবে না, আবার অনেক সময় আছে কোলে নেবেন, কোলে নেওয়ার পরেও হবে না, ওকে কিছু খাবার বা খেলনা এগুলো দিলে তারপরে কান্না থামে। এর এ হচ্ছে সিফিলিস শিশু, অর্থাৎ এর সেকেন্ড সাইকেল সিফিলিস, এবং এর মেডিসিন হচ্ছে সিফিলিনাম। কান্না করছে শিশু, কিন্তু পরিবারের যে কোনো লোক যদি ওকে নেয়, অর্থাৎ ওর পরিচিত মহল যারা, ওই ছোটবেলা থেকে একদম শিশুকাল থেকে ওর আশেপাশে যাদেরকে চেনে বা যাদেরকে পরিবারের লোক মনে করে, প্রতিবেশী কিন্তু পরিবারের লোক মনে করে, এত আসা যাওয়াই বাড়ির মধ্যে, পরিবারের লোক মনে করে, সেই পরিবারের কেউ যদি নিয়ে যায় তার, তাহলে ওর কান্না থেমে যাবে। কান্না করছে কিন্তু পরিবারের কেউ নিলে কান্না থেমে যাবে। অপরিচিত কেউ যদি কোলে নেয় তাহলে কিন্তু ওই যে সিপিলি শিশু কি করে, কান্নার টোন আরো বাড়ায় দেয়। কিন্তু এ কান্নার টোন বাড়ায় না, এ শুধু ঘ্যান 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 করে, মানে কান্না চলতেই থাকবে। তার মানে অন্য অপরিচিত কেউ নিচে, ও স্বস্তিতে নাই, ওর বোঝা যাচ্ছে ও স্বস্তি পাচ্ছে না, ও ঘ্যান 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 করে কান্না চলতেই থাকবে। এই শিশু হচ্ছে সাইকোসিস। এখন সাইকোসিস তো হলে হবে না, এর তার মানে কি, ও হচ্ছে যে পরিচিত লোকের কাছে, পরিবারের লোকের কাছে ও স্বাচ্ছন্দ্য বোধ করে, অপরিচিত লোককে সে আসলে সাসপিসিয়াস, সন্দেহ করে, সেজন্য অপরিচিত লোকের কোলে কোলে যেতে চাই না। আবার ছোট্ট শিশু কোলে নিচে কিছু করতেও পারে না, কিন্তু ও একটা তার যে অস্বস্তি, তার ভিতরে যে সন্দেহ প্রবণতা, সে সন্দেহ প্রবণতার কারণে সে ঘ্যান ঘ্যান করতেই থাকে, অর্থাৎ কান্না চলতেই থাকে। এই শিশু সাইকোসিস। কিন্তু সাইকোসিসের আবার 2টা ভ্যারিয়েশন আছে। তাহলে পার্থক্য কিভাবে করতে হবে? ওই সময় যদি মা ওই কান্নায় অবস্থায় মাকে, যে বাচ্চা কাঁদছে তাকে যদি মা কোলে নিয়ে দুধ দেয়, তাহলে বাচ্চা চুপ করে যায় এবং শান্ত বাচ্চার মতো সে দুধ খেতে থাকে। বাচ্চা কান্না করতেছিল, অনেকক্ষণ কান্না করতেছিল, এবার দেখা গেল যে কোনো একজন কোলে টোলে নিল, বা কেউ আরেকজন অপরিচিত লোকটা ঘ্যান ঘ্যান করলো, অথবা বাচ্চা কান্না করতেছে, মা মনে করছে যে ওর বোধহয় দুধ খাওয়ার জন্য কাঁদতেছে বা খিদা লাগছে সেই কারণে তো কাঁদছে, মা নিয়ে বুকে দুধ দিল। তখন কি হচ্ছে, ওই বাচ্চা চুপ করে যাবে, একদম শান্ত মতো হয়ে দেখা যাচ্ছে মায়ের বুকের দুধ খাচ্ছে।
এই বাচ্চা হচ্ছে থুজা টাইপ সাইকোসিস। এই বাচ্চা থুজা টাইপ সাইকোসিস। আর যদি রাগ দেখায় মুখ ঘোরায় নাই, ঠিক আছে, মানে মাকে কান্না করতেছে অনেকক্ষণ ধরে, মা নিতে দেরি হয়েছে, এখন রাগে মুখ ঘোরায় নিচ্ছে, ও দুধে মুখ দিতে চাচ্ছে না, নিপিলে মুখ দিতে চাচ্ছে না, মুখ ঘোরায় নিচ্ছে। এইবার মা আদর সোহাগ করছে, না বাবু সোনা বাবু সোনা বলে বলে একটু সোহাগ টোয়াগ করলো, তারপরে আবার মুখে মানে মুখে নিপিল নিয়ে ব্যাস দুধ খেতে খেতে ঘুমায় পড়লো বা চুপচাপ হয়ে গেল। এই যে অনেকক্ষণ কান্না করতেছিল, পরিবারের লোক ছাড়া কারো কাছে যাচ্ছিল না, অথবা অপরিচিত লোকরা ঘ্যান ঘ্যান করতেছিল, অথবা অন্যের কোলে থাকতেও হয়তো ক্ষুধা লাগছে সেই কারণে হয়তো কাঁদতেছিল, অথবা মা ব্যস্ত ছিল, কান্না নিতে দেরি হয়েছে। এখন ওই বাচ্চাকে কোলে নিলে যদি মুখে দুধ দিলেই থেমে যায়, মা ভাবছে যে ক্ষুধার্ত, তো মুখে দুধ দিলেই যদি থেমে যায়, তাহলে সে থুজা টাইপ। আর যদি মুখে দুধ দিতে গেলে যদি মুখ ঘুরায় নেয়, রাগ দেখায়, একটু আদর সোহাগ করার পরে আবার রাগ থেমে যায়, এবং যদি সে যথারীতি শান্ত হয়ে দুধ খায়, তাহলে বুঝতে হবে এ মেডো টাইপ সাইকোসিস। আবার বাচ্চা কান্না করতেছে, যে কেউ কোলে নিলে যাবে, যে কেউ কোলে নেবে যাবে, চলে যাবে, কিন্তু হাঁটাহাঁটি না করলে কান্না থামবে না। ওখানে হাঁটতে হবে, সে ঘরের মধ্যে হোক বাইরে হোক যেখানে হাঁটতে হবে, হাঁটাহাঁটি না করলে থামবে না। ওই যে বাইরে আঙুল দিয়ে দেখাবে বা ইশারা চোখ ওর বাইরের দিকে, অথবা মানে ও কোলে নিয়ে না হাঁটাহাঁটি করলে ও ঠান্ডা হবে না, ঠিক আছে। তার মানে ও টিউবারকুলার ডায়াথিসিস, ওর সেকেন্ড সাইকেল টিউবারকুলার ডায়াথিসিস, এবং ওর মেডিসিন হবে ড্রসেরা রুটান্ডিফোলিয়া। যদি ড্রসেরা রুটান্ডিফোলিয়ার যে সমস্যা রয়েছে, যে আমাদের দুইটা ক্ষেত্রে সমস্যা বলা হয়, একটা হচ্ছে যে টিবি অথবা নিউমোনিয়া যদি হওয়ার ইতিহাস থাকে, তাহলে তাকে দেয়া যাবে না ড্রসেরা, সহসা দেয়া যাবে না। আর টিবি হলে তো দেয়াই যাবে না বলে আমাদের স্যারের নির্দেশনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনার বিকল্প চিন্তা করতে হবে, সেই চিন্তার ব্যাপারে আমরা টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনামকে গত এক ক্লাসের সাজেশন আপনাদেরকে দিয়েছিলাম। এখন দেখেন, আমরা এতকাল আপনাদেরকে শেখাচ্ছি যে চারটা পিলার, চারটা পিলারের থেকে বুঝতে হয়। এখন এইখানে চারটা পিলারের অস্তিত্ব কোথায়? এই অস্তিত্ব যদি খুঁজতে চান, তাহলে দেখা গেল কি যে ওই আমাদের এর ভিতরে মূল অস্তিত্ব যে জায়গায় আসবে, যে পিলারটাকে স্যাটিসফাই করে, সেটা হচ্ছে তৃতীয় নম্বর পিলার, সেটা হচ্ছে বেসিক ক্যারেক্টার। এই বেসিক ক্যারেক্টারটা কিন্তু বেসিক মেডিসিনের ইন্ডিকেশন। এই শব্দটা মাথায় মনে রাখবেন। বেসিক ক্যারেক্টার হচ্ছে বেসিক মেডিসিনের বা সেকেন্ড মেডিসিনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেশন। ওই যে বাচ্চা কান্না বোঝে না, পায়খানা প্রস্রাব করে কাঁদে না, খুবই শান্ত বাচ্চা, তার মানে কি? তার মানে সেই বাচ্চাটা হচ্ছে পজিটিভ টু পজিটিভ ভেরি পোলাইট, পজিটিভ ভেরি পোলাইট। টু পজিটিভ হবে কি হবে না সেটা তো জানেন না, তো ছোট্ট বাচ্চা, ও টু পজিটিভ হবে কি হবে না তা জানেন না। এখন এতটুকু জানেন ও পজিটিভ ভেরি পোলাইট, তার মানে পজিটিভ পিআরএস। আচ্ছা, একমাত্র শিশুকে কোলে নিলে না নিলে কান্না থামে না, মা কোলে না নিলে কান্না থামে না, অন্য কেউ নিতে গেলে রাগ বা জেদ দেখায়, তার মানে কি? এইটা হচ্ছে যে ওই মা কোলে না নিলে থামে না, মানে ডিপ অ্যাটাচমেন্টটা মার সাথে, ডিপ অ্যাটাচমেন্টটা মার সাথে। সেখানে এইখানে কোনটা স্যাটিসফাই করতেছে? সেটা হচ্ছে ফার্স্ট পিলার স্যাটিসফাই করতেছে, ডিপ অ্যাটাচমেন্টটা মার সাথে। আবার অন্য কেউ নিতে গেলে রাগ বা জেদ প্রকাশ করতেছে, এইটা নেগেটিভিটি। এবং নেগেটিভিটিটা কি? হরিবল, সে রাগ এবং জেদ দেখায়, অনেক সময় মারে, থুতু দেয়, অন্যকে কোলে নিতে গেলে থুতু দেয়, বাচ্চারা থুতু দেয়, কিংবা হাসরায় দেয়, ঠিক আছে, অনেক কিছু করে। তার মানে এটা নেগেটিভ হচ্ছে, নেগেটিভ টু নেগেটিভ বলতে পারতেছেন না, কেননা আপনি তো ভবিষ্যতে কি হবে জানেন না, ছোট্ট বাচ্চা। তাহলে নেগেটিভ হরিবল এইটা আপনি পাইলেন, ফলে আপনি একে ভাবতেই পারেন যে নেগেটিভ পিআরএস দিকে ট্রেন্ড হচ্ছে, নেগেটিভ পিআরএস, বা আপনি তাকে ওই বাচ্চার নেগেটিভ পিআরএস বিবেচনা করে, বা 1 নম্বর আর 2 নম্বর বাচ্চাকে যদি হাইড্রোফোবিনাম ওষুধ দেন, তা দেখবেন এটা পার্সোনাল মেডিসিন হিসেবে কাজ হবে।
এবং তার যে কোনো এনি কাইন্ড অফ সাফারিংস দেখবেন যে সেখানে লাঘব হতে যথেষ্ট অবদান রাখে। আবার যে কেউ করে নিলেই কান্না থেমে যায়, তার মানে ওর ভিতরে কোনো ডিপ অ্যাটাচমেন্ট নাই। এর কিছুক্ষণ পর আবার কান্না করে, অন্য কেউ কোলে যেতে চায়, নিতে চায়, ও জানে না কোন কোলে তার শান্তি মিলবে। তার মানে এটা ক্যাওটিক বাই নেচার। এই ক্যাওটিক বাই নেচার বেসিক ক্যারেক্টার, যে ক্যাওটিক বাই নেচার, এই ক্যাওটিক বাই নেচারটা আপনার ওই বাচ্চার মধ্যে পাওয়া যাচ্ছে, ফলে ওকে আমরা সোরা হিসেবে সাসপেক্ট করতে পারি। এখন ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে যখন আসবে তখন ভাবা যাবে। আপাতত আমরা ওকে সোরা হিসেবে ভাবতে পারি, এবং একে এর আমরা যদি সোরাইনাম মেডিকেশন দিয়ে যদি শুরু করি, তাহলে যেই কোনো সাফারিংসে দেখবেন চমৎকার একটা রেজাল্ট পাওয়া যাবে। আবার 4 নম্বরে বলা হচ্ছে যে শিশুটি তার কোলে যাবে যার সাথে তার চাহিদা পূরণ হবে। তার মানে কি? তার মানে হচ্ছে এ মানে লাভ ছাড়া লাভ করে না, অর্থাৎ লয়াকার বা লাভ ছাড়া এলোভি লাভ করে না। তার মানে হচ্ছে সেলফ সেন্টার। ও হচ্ছে ওর স্বার্থটাকে অগ্রাধিকার দেয়, এবং ওই স্বার্থ যার দিকে পূরণ হবে সেই তার প্রতি তার কিন্তু আকাঙ্ক্ষা থাকছে। এই যে বেসিক ক্যারেক্টারের ভিতরে যে সেলফ সেন্টারনেস, এই সেলফ সেন্টারনেস এর কারণে আমরা এই শিশুকে অনায়াসেই তাকে আমরা এই বেসিক ক্যারেক্টার থেকে আমরা সিভিলিস ভাবতে পারি। আচ্ছা, তার ভিতরে নেগেটিভিটি আছে কি পজিটিভিটি আছে সেটা পরের প্রশ্ন, কিন্তু শুধুমাত্র সেলফ সেন্টারনেস থাকার কারণেই আমরা যদি স্বার্থপরতার যদি প্রবল থাকে কোনো শিশু, তাহলে সিফিলিসকে বেসিক ক্যারেক্টার হিসেবে সিফিলিস বিবেচনা করে, সেকেন্ড সাইকেলে সিফিলিস বিবেচনা করে তার সিফিলিনাম ওষুধ চমৎকার রেজাল্ট দেবে। 5 নম্বরে কি পাওয়া যাচ্ছে যে পরিবারের যে কেউ কোলে নিলে থামবে, বা পরিচিত একদম একান্ত পরিচিত তারা নিলে থামবে। তার মানে কি হচ্ছে ফ্যামিলি সেন্টার। তার মানে হচ্ছে এর বেসিক ক্যারেক্টার হচ্ছে ফ্যামিলি সেন্টার। আর একটা কি পাওয়া গেল যে সে মায়ের বুকে দুধ দিলেই থেমে যায়, তার মানে সেটা হচ্ছে কি? সে হচ্ছে বাধ্য সন্তান। তার মানে ফ্যামিলি সেন্টারের ভিতরে সে অনেকটা বাধ্যবাধকতা দেখাচ্ছে। আবার কি দেখাচ্ছে? সে হচ্ছে যে বুকের দুধ দিলে চুপ করে যায়, অর্থাৎ মানে সে অনেকটা ইন্ট্রোভার্ট অ্যাটিটিউড দেখাচ্ছে। ফলে কি হচ্ছে? তাকে আমরা থুজা হিসেবে দেখতে পারি। কিন্তু মেডো তো রাগী, মেডো তো রাগ প্রকাশ করে, ঠিক আছে? সে সাইকোসিস। প্রথম পয়েন্টটা কিন্তু মিলতে হবে, অর্থাৎ পরিবারের যে কেউ কোলে নিলে কান্না থামবে, অপরিচিতকে কোলে নিলে ঘ্যান ঘ্যান করে কান্না চলতেই থাকবে। এই পয়েন্টটা যদি মেলে তারপরে কিন্তু এই পয়েন্টটা আসবে। যদি মা কোলে নিলে বুকের দুধ দিলে চুপ করে যায় তবে থুজা টাইপ, এইটা তখন বিবেচনা করা হবে যদি পরিবারের কেউ নিলে কান্না থামে, অপরিচিত লোকগুলো ঘ্যান ঘ্যান করে, এই প্রশ্নটা যদি হয় তাহলে এটা থামবে। কেননা মা বুক কোলে নিলেই বুকে দুধ দেওয়া লাগে না, এমনি কান্না থামবে। কে থামবে? সেটা হচ্ছে আপনার 2 নম্বর নেগেটিভ পিআরএস থামবে। পজিটিভ পিআরএস তো কান্নাই বোঝে না, তারপরে যদি মা কোলে নেয় তো খুব খুশি, খুব খুশি। এই জন্যে মা কোলে নিলে চুপ করে যায়, এতটুকুর ভিত্তিতে কিন্তু আপনি থুজা টাইপ ভাবতে পারবেন না। আগে আপনাকে দেখতে হবে যে ও পরিবার কেন্দ্রিক কিনা। যদি পরিবার কেন্দ্রিক হয় তখন আপনি থুজা এবং মেডোকে আলাদা করবেন। তো আর রাগ দেখালে তো মেডো বলা হয়েছে। আর যে কেউ কোলে নিলে যাবে, তার মানে ওর কোনো ইয়ে নাই, কি বলে আপনার নো ডিপ অ্যাটাচমেন্ট, ওর কোনো ডিপ অ্যাটাচমেন্ট নাই। কিন্তু তাকে নিয়ে হাঁটাহাঁটি করলে কান্না থামবে না, তার মানে তার হচ্ছে ট্রাভেলিং অ্যাক্টিভিটিটা মানে খুবই হাই, সে অত্যন্ত ঘুরে বেড়াতে চায়, তার ভিতরে আপনার ভ্রমণের আকাঙ্ক্ষাটা প্রবল, ঠিক আছে? এই ভ্রমণের আকাঙ্ক্ষা প্রবল বলেই অতটুকু বাচ্চারও ক্রিয়েটিভি কোথায় খুঁজে পাবেন, ওর অন্য বিষয়গুলো কসমোপলিটন মেন্টালিটি কোথায় খুঁজে পাবেন? ও তো ছোট্ট বাচ্চা, তাই না? একেবারে হয়তো আপনার 6 মাস 9 মাস 11 মাসের বাচ্চা, আপনি কোথায় পাবেন এগুলো? তখন ওই কোলে যে হাঁটাহাঁটি করে তার উপরেই বোঝা যাবে যে এই বাচ্চাটা টিউবারকুলার ডায়াথিসিস, ফলে তার মেডিসিন হচ্ছে ড্রসেরল। এটা ছিল এতক্ষণ কান্না থেকে আমাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য সূচক, বা যাকে পার্সোনাল মেডিসিন বলা হয়েছে, বা যাকে বেসিক মেডিসিন বলা হয়েছে, অথবা যাকে অ্যাপোরিজম 82 অনুযায়ী আপনার ইন্ডিভিজুয়ালাইজেশন কমপ্লিট করে আপনার চিহ্নিত করা হয়েছে, যেটা বেসিক্যালি রিয়েল কিওরের জন্য সহায়ক। সেই মেডিসিন কিন্তু এইভাবে আপনি অনায়াসে ঠিক করতে পারেন, যে কুইক সেকেন্ড সাইকেল আপনি ঠিক করে ফেলতে পারেন। এবার আমরা কি করব সেটা হচ্ছে শিশুর অ্যাক্টিভিটি
বা আচরণ থেকে আমরা কিভাবে পার্সোনালাইজড মেডিসিন বা ব্যক্তিগত বৈশিষ্ট্য ওষুধ নির্বাচন করা যায় সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলি। এর আগে আমরা যেটা আলোচনা করছি সেটা কান্না থেকে মানে তার সেকেন্ড সাইকেল বা আমরা যে বেসিক মেডিসিন বলি বা পার্সোনাল মেডিসিন বলি সেটা নির্ধারণের উপায়। এবার আমরা অ্যাক্টিভিটি বা আচরণ থেকে তার পার্সোনাল মেডিসিন বা ব্যক্তিগত বৈশিষ্ট্য সূচক মেডিসিন বের করতে চাই। শিশুটার যে বুদ্ধি বিবেচনা, বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ড, প্রখর স্মৃতিশক্তি, আলাপ ব্যবহারে সকলেই মুগ্ধ, কথাবার্তা বড়দের মতো। এই যে অ্যাক্টিভিটি কখন প্রকাশ করে, এর আগে যখন কান্না বলছিলাম এটা কিন্তু ছোট্ট বাচ্চা থেকে কিন্তু আপনি বুঝতে পারেন এটা, কিন্তু ছোট্ট বাচ্চার অ্যাক্টিভিটি কিন্তু অতটা বোঝা যায় না একটু বড় হলে। ওইটা ধরেন আপনার 9 মাস 6 মাসের বাচ্চা কি তারও কম বাচ্চা, কিন্তু অ্যাক্টিভিটিটা তো হয় সাধারণত কখন? অ্যাক্টিভিটিটা হয় ওই বাচ্চাটা যখন একটু কথা বলতে শেখে বা একটু হাঁটা চলা শেখে, ঠিক আছে, তখন তার অ্যাক্টিভিটি বা আচরণগুলো এগুলো জাজ করা যায়। সেখান থেকে আরো বড় পর্যন্ত জাজ করা যাবে। শিশুটার বুদ্ধি বিবেচনা, বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ড, প্রখর স্মৃতিশক্তি, আলাপ ব্যবহার সকলেই মুগ্ধ, কথাবার্তা বড়দের মতো জ্ঞান গর্ব, সুবোধ শিশু, মা কিংবা বাবার প্রতি ভীষণ টান, শিশুর জন্য লাখের মধ্যে সেরা একজন, পজিটিভ পিয়ারেন্টস। মানে ভালো তো ভালো, এই ভালোর কোনো শেষ নেই, ভীষণ ভালো। ওর বুদ্ধি ভীষণ বুদ্ধি, ওর কর্মকাণ্ড অত্যন্ত বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ড, বিবেচনা করে কাজ করে এবং প্রখর, ওর স্মৃতি শুধু মনে থাকে, কেউ কারো মনে নেই কিন্তু ওর মনে আছে। মা একটা জিনিস এক জায়গায় রাখছে, পরে মায়ের মনে নেই, কি বাবা একটা জিনিস এক জায়গায় রাখছে মনে নেই, বাচ্চা ঠিকই খুঁজে বের করে দিল, কেন বাচ্চাটা খেয়াল করে রাখছিল যে ওই জায়গাটা রাখতে দেখছিলাম, ও যে খুঁজে বের করে এনে দিল, তার মানে ওর স্মৃতি খুব প্রবল, প্রখর। অর্থাৎ ছোট্টবেলায় একটা কথা বলছিল সে আরো ছোট থাকতে, সেই কথা এখনো তার মনে আছে, অথবা তারে পড়াচ্ছে সে দ্রুত মুখস্থ করতে পারতেছে, ঠিক আছে। আবার মানে নিজের পড়ার সময় বড় ভাইয়ের সাথে বা বড় বোনের সাথে একই সাথে পড়তেছে, তো বড় বোনকে টিচার কি শিখাইছে ও বড় বোনের হয়তো মনে নেই, ও পাশাতে বলে দিচ্ছে যে এইটা হবে এইটা হবে, তার মানে ওই শুনে শুনে ওর স্মৃতিশক্তি প্রখর। আবার আলাপ ব্যবহার এত সুন্দর যে মানুষ খুব মুগ্ধ হয়ে যায়। আবার ওরা বড়দের মতো জ্ঞান গল্প কথা বলে। এই যে আমরা একটা কথা বলি, আমাদের স্যার শ্যামল কুমার দাস প্রায় এই কথাটা বলে থাকেন যে পিআরএস কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, এদের ক্যান্সার হয়, বিশেষ করে পজিটিভ পিআরএস শিশুদের ক্যান্সারের প্রবণতা অত্যন্ত মারাত্মক, এদের ক্যান্সার হতে পারে। আমি একদম বাস্তব একটা বিষয় বলি যে আপনার বাচ্চাটার বয়স হচ্ছে আপনার 8 থেকে 9 বছর বয়স, সেই বাচ্চাটার হচ্ছে লিউকোমিয়া, মানে যেটাকে আমরা বলি ব্লাড ক্যান্সার, সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তো এখন ওর বাবা হচ্ছে আর্মি চাকরি করে, তো ফলে ওর হচ্ছে আপনার ওই সিএমএসি তাকে ভর্তি করে রাখা হয়েছে। এখন অত কিছু খেতে পারে না, তরল মানে আপনার জিনিস খাওয়াতে হয়, আপনার সাবু, তারপরে বার্লি বা হচ্ছে যে কি বলে ওই যে সুজি টুজি এগুলা রান্না করে খাওয়ায়, কি একটু দুধ গরম করে হালকা গরম করে খাওয়ায়। এখন হচ্ছে যে ও ওর মা এরকম কেবলই গরম করে নিয়ে আসছে, গরম করে নিয়ে এসে ওই ক্যাবিনেট দরজার পাশে দাঁড়ায় সে নাড়তেছে, নাড়তেছে এবং চিন্তা করতেছে একটু এত গরম গরম তো খাওয়ানো যাবে না, একটু ঠান্ডা করে দিতে হবে বাচ্চা। তো বাচ্চা বেডে বসে মানে বেডে শুয়ে দেখতেছে মার এই কর্মকাণ্ডটা দেখতেছে, তখন মাকে বলতেছে মা তুমি পাখার নিচে আসো, ফ্যানের নিচে আসো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা। ওর মা একটা বয়স্ক মানুষ, সে বুঝতে ভুল করতেছে যে দরজার গোড়ায় দাঁড়ায় নাড়তেছে, কিন্তু অতটুকু বাচ্চা সে বিছানায় মানে হসপিটালের বেডে বসে বলতেছে মা তুমি হচ্ছে যে ইসের নিচে আসো, এটা দেখবা যে দ্রুত ঠান্ডা, ফ্যানের নিচে আসো দ্রুত ঠান্ডা। এই ঘটনাটা যেদিন ঘটছে তার মাত্র 5 থেকে 6 ঘন্টা পরে কিন্তু বাচ্চাটা মারা গেছে। তো ওই মৃত্যুর পরে আমি তাদের বাসায় গেছিলাম, তখন ওই মা কিন্তু যখন প্রলাপ বকতেছিল প্রলাপের ভিতরে এই কথাটা বলতেছিল, তখন আমি বুঝতেছিলাম যে আহারে একটু যদি হাইড্রোফোবিনাম এর মুখে দেয়া যেত, অনেক আগের থেকে যদি দেওয়া যেত, নিয়মিত চিকিৎসা করা যেত, তাহলে কতই না উত্তম হতো। কিন্তু সম্ভব হয়নি, কেননা আপনার হচ্ছে যে একজন সেনাবাহিনীর
সদস্যের সন্তান, এবং তাদের ব্যাপারে তো ওরা সিএমএসি নিয়ে গেছে এবং সেই ট্রিটমেন্টের মধ্যেই তাকে রাখছে। ওদের হোমিওপ্যাথি যেহেতু তাদের সুযোগ রয়েছে, অ্যালোপ্যাথি সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে, ফলে হোমিওপ্যাথির চিন্তায় তারা করে। তো এই যে বড়দের মতো জ্ঞান গর্ব কথা, সুবোধ শিশু, মা কিংবা বাবার প্রতি ভীষণ টান, শিশু যেন লাখের মধ্যে সেরা একজন, বলে না ও লাখের মধ্যে একটা। এই বাচ্চাগুলো কিন্তু পজিটিভ পিয়ারেস, এবং যাদের ভবিষ্যতে আপনার আমাদের শ্রদ্ধা স্যার শ্যামল কুমার দাসের মতে ক্যান্সার হওয়ার বা ভয়ানক অসুখ বিসুখ হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে যে পজিটিভ পিয়ারেস। মেডিসিন হচ্ছে হাইড্রোফোবিয়া। শিশুটির ভয়ঙ্কর কর্মকাণ্ডে পিতা মাতা তো বটেই, প্রতিবেশীরাও অতুষ্ট। মানে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ কারবার করে যে ওর বাপ মা তো বটে, সবসময় প্রতিবেশীরাও অতিষ্ঠ হয়ে যায়। যেমন আমি একটা ছোট বাচ্চার কাহিনী জানি, যে ও তো এই মানে ওর হাত ভাঙছে কয়েকবার, তার কারণ ওই ছোট বাচ্চা আম গাছে ওঠে, কাঁঠাল গাছে ওঠে, জাম গাছে ওঠে, ঢাপাস ঢাপাস করে পরে হাত ভাঙে, পা ভাঙে, ঠিক আছে, কিন্তু তারপরে ওঠা বন্ধ হয় না। আবার কি হয়েছে, ওই আপনার ওই যে আপনার গ্রামে গঞ্জে দেখবেন যে বিচুলি, মানে ওই যে ধানের যে পল বা বিচুলি, মানে এক এক জায়গায় এক এক রকম নাম আছে, কোনো জায়গায় নাড়া বলে, এগুলা পল দিয়ে রাখে। ও করে কি গোপনে গোপনে একটা ম্যাচ জোগাড় করে যে টুক করে আগুন লাগাই দিয়ে চলে আসে। ঠিক আছে, মানে কি একটা মানে ভয়ঙ্কর কর্মকাণ্ড। তার প্রতিবেশীরা মানে সবসময় সবাই তটস্থ থাকে যে ছেলেটা না জানে কি অঘটন ঘটাবে। আবার কোনো মোবাইল ফোন বা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি এর খুব অ্যাটাচমেন্ট থাকে, মানে মোবাইল ফোনের পরে আরে বাবা খুব মোবাইল ফোন দেখছে তো দেখছে, বা কোনো ব্যক্তির সাথে তার বিরাট একটা অ্যাটাচমেন্ট থাকে, বা কোনো বস্তুর প্রতি একটা বিরাট, মানে বস্তু বলতে কি, যে অনেক দেখুন বাচ্চা আছে তার একটা খেলনা আছে, সব সময় খেলনাটা তার কাঁধে আছে, সবসময় তার সবসময় খেলনাটার সাথে থাকে। আমি একটা বাচ্চার কাহিনী জানতাম, সেটা হচ্ছে যে আপনার এই বাচ্চাটার মানসিক সিজোফ্রেনিয়ার রোগী। বাচ্চা বাচ্চা বলতে কি, সে অলরেডি 13-14 বছর বয়স হয়ে গেছে। সে ছোট্টবেলায় একটা ভাল্লুক, এই যে দেখবেন যে আপনার এই উল দিয়ে ভালুক বানানো থাকে, ছোটবেলায় তার আহ বাবা একটা ভালুক এনে দিছিল। ভালুকটা তার এতই পছন্দ যে ছোট্টবেলা থেকে সবসময় সে ভাল্লুকটা সে ওই কাছে রাখতো, এবং ওই ভাল্লুকটা নিয়েই কিন্তু সে ঘুমাতো, এবং ঘুমেতে উঠেই দেখতো যে ভালো, মানে কোন রকম যদি ভাল্লুকটা টেনে টেনে নেয় তার ওর ঘুম ভেঙে যেত, আবার সে ভাল্লুক না খোঁজা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যেত। ঠিক আছে, তার মানে একটা বস্তু, ওই বস্তুর প্রতি তার অ্যাটাচমেন্ট। এবং এগুলো যদি হাতছাড়া করে, মানে ফোনটা যদি নিয়ে নেন বা ওই ব্যক্তিটার সাথে যদি না থাকতে পারে, তখন সিরিয়াস কান্নাকাটি করে, খুব কান্নাকাটি করে, এবং কান্নাকাটি করে একাকার করে দেবে। ঠিক আছে, ও দেখা যাবে যে আপনি মোবাইল কেড়ে নিয়েছেন, ওর কান্নাকাটি করতেছে, ওই মানে প্লেট নিচ্ছে বা ওই বাটি নিচ্ছে বা গ্লাস নিচ্ছে, ঠাপ ঠাপ করে ভাঙতেছে। ঠিক আছে, কতক্ষণে আপনি মোবাইল ফোন দেবেন না, দিতেই হবে। বা ওই মা বাবার সাথে অ্যাটাচমেন্ট, বাবা তাকে রেখে আপনার কাজে কর্মে যেতে পারে না, মা হয়তো একটু গোপনে অন্য জায়গায় নিয়ে গেছে, এই ফাঁকে বাবা বের হয়ে গেছে, এসে যখন দেখছে যে বাবা চলে গেছে, ও বুঝে গেছে, কারণ ও তো মেধাবী হয় না, বলে ও বুঝে গেছে মা আসলে ওই বাড়ি নিয়ে গেল না, ওই নিয়ে গেল কিন্তু আমাকে ফাঁকি ঝুঁকি দেওয়ার জন্য। এইবার মার সাথে বাধাই দিল, মারে মারবে, এ করবে সে করবে, মানে মাকে অস্থির করে ফেলে। বা যদি কোনো বোন তাকে নিয়ে যেয়ে থাকে বা ভাই ভাই নিয়ে যায়, তার সাথে মানে ওই যে তার প্রিয় মানুষ, তার বাবা চলে গেছে তাকে না রেখে, এরকম বাবা হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, মা হতে পারে, এরকম একটা ডিপ অ্যাটাচমেন্ট তার থাকে, এবং সেই অ্যাটাচমেন্ট গুলো যদি হাতছাড়া হয়, প্রচন্ড কান্নাকাটি করে এবং একাকার করে দেয়। এটা হচ্ছে নেগেটিভ পেয়ারেস। মেডিসিন কি? মেডিসিন হচ্ছে আপনার হাইড্রোকোবিন। এরাও কিন্তু আপনার অত্যন্ত মেধাবী হয়, একদম মানে ভীষণ বুদ্ধি। তবে এই বুদ্ধিটা হচ্ছে মানে আপনার ওই কি বলে হতচ্ছাড়া বুদ্ধি, খতরনাক বুদ্ধি, এটা কোনো ভালো বুদ্ধি না। ঠিক আছে, কত গোপনে আপনার কলগাতে আগুন লাগে আসা যাবে, অথবা কত মানে সন্তর্পণে অন্যের বাড়ির পেয়ারাটা চুরি করে আনা যাবে, এই বুদ্ধি তার অত্যন্ত মানে বিড়ালের থেকে ভালো বুদ্ধি। খুব চুপি চাপি কাজ চলে আসবে এবং দেখে বোঝাও যাবে না এই কাজটা করছে। এই ধরনের বুদ্ধি ওর খুব থাকে। শিশুর কর্মকাণ্ড খুবই অগোছালো, রীতিনীতি বোঝালেও বোঝে না, তার মানে ওর সবকিছু অগোছালো, কোনো কিছুর ভিতরে রকম সকম নেই। জামা একখান দিচ্ছেন,
উপরের বোতাম নিচে লাগাইছে, নিচের বোতাম উপরে লাগাইছে, ও খেয়াল নাই, একটা বোতাম লাগাইতে লাগাইছে, সেটা উপরে লাগাতে হবে নিচে লাগাতে হবে, কি আছে। ঠিক আছে, এত করে মা বুঝায়, এত করে বাবা বুঝায়, ও আবার দেখা গেল হ্যাঁ ঠিক আছে, বুঝা দিল, ঠিকঠাক করে নিল, আবার দেখালো যা তাই। ঠিক আছে, ও পড়তে বলতেছে, পড়ার সময় পড়তে বসবে না, খাওয়ার সময় খাইতে আসবে না, খেলার সময় হচ্ছে যে আরেক কাজ করবে, মানে ওর রীতিনীতি নেই। যেমন বলে যে পড়ার সময় খেতে চাইবে, খাওয়ার সময় খেলতে যাবে। বকুনি কিংবা পিটুনি দিলে পরিবর্তন হয়, যে বকাঝকা দেবেন বা মায়ের ধর দেবেন, কিন্তু পরিবর্তন হয়। তখন আবার সেই কাজটা করে, তবে তা খুবই সাময়িক সময়ের জন্য, মানে এটা স্থায়ী না, মনেই নেই। আবার যেই তিমিরে তো সেই তিমির, এরা জানে না কিসে তাদের শান্তি। যেমন একজনের কোলে চড়ে খুশি হয় না, পুরনো খেলনায় খুশি নয়, আবার সেই একই খেলনা কিনে দিতে বায়না করে। যেমন দেখবেন যে অনেক বাচ্চারা আছে, আপনি একটা বল কিনেছেন, কয়েকদিন পরে বলে যে না আমাকে আর একটা বল কিনে দাও। আপনি একটা দোকানে নিয়ে যাবেন, দেখা যাবে যে ওই ধরনেরই বল আর একটা কিনে নিচ্ছে, এটাতে এই ধরনের তো আছে তো, না আমি ওইটাই নেব, আমি ওইটাই নেব। তার মানে ওদের হচ্ছে যে ওইটা, ওই বল ওইটাই ঠিক আছে, কিন্তু ওই পুরনো হয়ে গেছে, ও আর পছন্দ করছে। ঠিক আছে, এই ধরনের যে অগোছালো যে ক্যাওটিক নেচার, এই ক্যাওটিক নেচারের কারণে এরা সোরা, এদের সেকেন্ড সাইকেল সোরা, এদেরকে সোরাই নাম আপনি সেকেন্ড সাইকেল হিসেবে দিতে পারেন। যে কোনো প্যাথোলজির ক্ষেত্রে আপনি যদি সোরাই নাম তাকে দেন, অবশ্যই পজিটিভ কিছু রেজাল্ট, পজিটিভ কি অলরেডি এগুলো কিউরেটিভ মেডিসিন হিসেবে কাজ করে। শিশুর প্রতিটি কর্মকাণ্ডের স্বার্থপরতার ছাপ যখন অন্যের আবেগকে আঘাত করে, এই যে শব্দটা বুঝতে হবে, স্বার্থপর, সব শিশুরাই কিন্তু কম বেশি স্বার্থপরতা দেখাতে পারে, কিন্তু সেটাকে কখন আপনি স্বার্থপর বলবেন, যে সে এতটাই স্বার্থপর যে অন্যের আবেগকে পর্যন্ত আঘাত করে। মানে ও যার কাছ থেকে এইমাত্র স্বার্থ নিল, তার তার স্বার্থের সময় সে দেখা গেল, বা তার একটা বিশেষ সময় দেখা গেল যে তাকে সে গুরুত্ব দিচ্ছে না, কষ্ট পাচ্ছে। তোর জন্য আমি এত কিছু করলাম, আমি এত কষ্ট করে তো রান্না বান্না করে খাওয়াই, এত কিছু করি, মা বলে, অথচ আমি আজকে এত মানে অসুস্থ, আমি একটা মানে এক গ্লাস পানি ঢেলে খেতে পারতেছি না, তুই আমার পাশে থাকবি, আমার পানিটা একটু ঢেলে দিবি। ও না, সেদিকে নজর নেই, ও খেলতে চলে গেছে। মা অসুস্থ, তবুও মায়ের পাশে না থেকে খেলতে চলে গেছে। কারণ ওই মায়ের আবেগকে আঘাত করতেছে, অর্থাৎ অন্যের আবেগকে। আমার স্বার্থ হাসিলের জন্য, ওই বাচ্চার স্বার্থ হাসিলের জন্য, ওই শিশুর স্বার্থ হাসিলের জন্য যখন অন্যের আবেগকে যখন আঘাত করে, পাশাপাশি বসে খাচ্ছে, তো দেখা গেল যে বড় ভাই বা বোন একটা বিশেষ সুন্দর তরকারি সেটি মানে স্যাক্রিফাইস করে ওকে দিল, ও খুব বেশ খুশি হলো, খেয়ে নিল। কিন্তু দেখা গেল যে ওর ভিতর, ওর ওর ওখান থেকে হয়তো একটা জিনিস ও নিতে গেছে, অমনি ভাই বা বোনের পরে সে মানে চড়া মেজাজ শুরু করে দিল। আচ্ছা, চড়া মেজাজ যদি নাও দেখায়, দেখা গেল মুখ কালো করে থাকলো, ও তুমি আমার এই মাছের মাথাটা দেশে দেখে এখন আমার গোশের টুকরোটা নেবা, এরকম মানে ও ওর স্বার্থ কাকে ভাগ দিতে চায় না। এবং মানে ওর এই কর্মকাণ্ডে ওকে যারা ভালোবাসে, ওকে যারা পছন্দ করে, তাদেরকেও তাদের আবেগে অনেক সময় সে আঘাতের কারণ হয়, মানসিক কষ্টের কারণ হয়। এইগুলো হচ্ছে স্বার্থপরতার চাপ। আর দেখা গেল যে নিজের পড়াশোনা শেষ হয়ে গেছে, তো অন্য ভাই বোন তো পড়াতে পারে, বা একটু ধরেন বড় ভাই, ছোট ভাই পড়তেছে, খুব কষ্ট করে পড়তে পারতেছে না, তো বড় ভাই পড়া শেষ হয়ে গেছে, তার ছোট ভাইটা একটু দেখা টেকাতে, না পড়া হয়ে গেছে, ও হাঁটা দিল। ছোট ভাই পড়লে পড়লো, না পড়লে না বললো। ঠিক আছে, এরকম একটা অবস্থা, মানে ও কোনো সাহায্য করবে। আবার খাওয়ার সময় সেরাটাই তার চাই, নিজের না চাহিদা না মিটিয়ে অন্যকে ভাগ দিতে চায় না। হ্যাঁ, ও কিন্তু ভাগ দেয়, কখন দেয়, যখন আর খেতে পারে না তখন ভাগ দেয়। অথবা চিন্তা করে যে এখন যদি আমি ভাগ না দেই, তো ও একটা যখন কিছু খাবে, যেমন দেখেন বলে যে ঠিক আছে তুমি তো আমার দিলে না, আমি কিন্তু ওই অমুক জিনিস নিয়ে এসে আমি একা একা খাবো, তোমার দেখায় দেখায় খাবো। তখন করে কি একটু ভেঙে আবার তারে দেবে, না না এই যে দিলাম। তার মানে ওর হচ্ছে আশা যে পরের বার ও নেবে, ওই আশার কারণে ও ভাগ দিচ্ছে। কিন্তু তার মানে ও একটা স্বার্থের কারণে ভাগ দিচ্ছে, ভাগ দিতে চায় না, কিন্তু তা না। আমরা সবাই বলি যে ও সিভিলিস কাউকে ভাগ দিতে চায় না, না সিভিলিস ভাগ দিতে চায়, কিন্তু ভাগ দেওয়ার পিছনে, যাকে ভাগ দেয় তার পিছনে একটা স্বার্থ থাকে। ঠিক আছে, অথবা নিজের চাহিদা মিটার কি করবে তাই ভাগ দেয়। এরা কিন্তু
আপনার পিটুনি বা বকুনি না দিলে এরা কথা মতো কাজ করে। অর্থাৎ এদেরকে যদি আপনি কথা মতো কাজ করাতে চান, বকা দিতে হয়, পিটুনি দিতে হয়, তারপরে কথা মতো কাজ। তো এটা মানে যতক্ষণ পর্যন্ত মানে আপনি যদি ফিউচার এসে যান, এই এই সেম জিনিসটা কিন্তু সোরার ভিতরে আছে, ও পিটুনি দিলে বকুনি দিলে কাজ করে, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু ভুলে যায়। কিন্তু সিফিলিস মনে রাখে যে এই কারণে আমি মায়ের খাইছি বা বকা খাইছি, ওই কাজটা আপাতত করা যাবে। ও দেখা যায় যে ও যতটুকু পারে এড়ায় চলে, ওই কাজটা যাতে না করতে। অর্থাৎ ওর কিন্তু একটা পরিবর্তন, বকুনি বা পিটুনি দিলে একটা পরিবর্তন হয়, যেটা সোরার হয় না, কিছুক্ষণ হয় কিন্তু পরে আবার যা তাই। কিন্তু সিফিলিসের কিন্তু একটু পরিবর্তন হয়। সেই কারণে বলা হচ্ছে যে এর যে বেসিক ক্যারেক্টার, যে নেগেটিভ থেকে পজিটিভের একটা ট্রেন্ড কিন্তু এর ভিতরে থাকে। সেই কারণে এই হচ্ছে সিফিলিস। এই শিশুর জন্য মেডিসিন হচ্ছে সিভিলিনাম, সেকেন্ড সাইকেল সিভিলিনাম। এবং এই শিশুর আপনি যে কোনো প্যাথোলজিতে আপনি সিভিলিনামের যদি পটেন্সি অনুযায়ী প্রয়োগ করেন বা তার যে উপযুক্ত পটেন্সি যদি প্রয়োগ করেন, দেখবেন যে অত্যন্ত সুন্দরভাবে আপনাকে কিন্তু কাজ দেবে। শিশুটির কর্মকাণ্ডে পরিবারের প্রতি মমত্ববোধ, আন্তরিকতা এবং দায়িত্ববোধ প্রকট। অর্থাৎ ওর কাজ কারবারের ভিতরে ওই পরিবারের প্রতি তার যে মমত্ব, আন্তরিকতা, দায়িত্ববোধ খুবই, মানে পরিবারের মা বাবা ভাই বোন এদের ভিতরে বা পরিবারে যারাই আছে তাদের প্রতি খুবই ও আন্তরিক। ওর কর্মকাণ্ড সবকিছু কিন্তু আন্তরিক। এবং ওর একটা দায়িত্ব দিলে খুব মানে কাজ করে। বলে যে বাধ্য বাচ্চা, বাধ্য শিশু, বাবা মার খুব বাধ্য, বড়দেরকে খুব, পরিবারের বড়দের খুব বাধ্যবাধকতা দেখায়। যেমন মা অসুস্থ হলে খেলতে যাবে না, মায়ের পাশে থেকে সেবা শুশ্রূষা করবে। ছোট্ট বাচ্চা মায়ের কি সেবা করবে? কিছুই করতে পারে না, পাশে বসে থেকে এটা হাত বুলাই, এটা করো, খেলতে যায় না। মা তখন বলে যে না বাবা যাও, একটু খেলতে যাও, খেলতে যাও। ও যায় না, চুপ করে থাকে। মা তখন বুকে জড়ায় ধরে কান্না, মানে আনন্দে কাঁদে, যাহা আমার এই কি শোনা বাচ্চা, যে বাচ্চা আমার বিপদে দেখো আজকে খেলতে যাচ্ছে না, অন্য কিছু করতেছে। মা অসুস্থ, কষ্ট পাবে, এই জন্য মা যখন রান্না বান্না করতেছে তার সাহায্য করার লোক নেই, ও যে বলে মা আমি এটা করে দেবো, এটা করে দেবো, বা টুকটাক মানে কাজকর্ম গুছাই দেওয়ার চেষ্টা করে। একটু বড় হলে দেখা যাচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে, একটু বড় হলে দেখা যাচ্ছে যে আপনার ওই যে বিছানা টিছানা ঠিকঠাক করে দিচ্ছে। আবার এরা নিজে থেকেই পড়তে বসে, পড়ার সময় হলে পড়তে বসে, খেলার সময় খেলতে যায়। বয়স যত মানে খেলার সময় খেতে, মানে সবকিছু রুটিন মাফিক, সবকিছু রুটিন মাফিক। কিন্তু এদের সমস্যা যেটা, এদের বয়স যত বাড়ে এদের অবদ্ধতাও তত বাড়ে। অর্থাৎ এই ভালো ভাবটা ক্রমেই খারাপ হতে থাকে। একদম মানে শিশুকালে যা ছিল, ক্রমেই দেখবেন যে একটা অবাধ্যতার ছাপ বাড়ছে, ধীরে ধীরে অবাধ্যতার ছাপ বাড়ছে। এইটা একটা সাডেন পিরিয়ডে যে বাড়বে তা না, কিন্তু একদম ক্রমেই ক্রমেই আপনার কিন্তু বাড়তে থাকে, ক্রোনোলজিক্যালি কিন্তু র্যাডিক্যালি কিন্তু বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, অবাধ্যতা বাড়তে থাকে। এখন এই শিশু যদি এইটা হচ্ছে সাইকোসিস। এখন এই সাইকোসিস হলে তো হবে না, এই ইন্ডিকেশন গুলো যদি কভার করে তাহলে এর আবার দুইটা জিনিস হতে পারে, যে রাগ শুধুমাত্র ঘরে দেখায় কিন্তু বাইরে সুবোধ শিশু, তাহলে থুজা টাইপ সাইকোসিস। আপনার দেখা যাচ্ছে যে ওই যে ওই আগের কথার মতো যে অবাধ্যতা তত বাড়ে, অর্থাৎ এই পর্যন্ত যদি স্যাটিসফাই না করে, কিন্তু আপনি রাগ ঘরে দেখায় বাইরে দেখায় না, অমনি তারা থুজা সাসপেক্ট করলে হবে না। কারণ আপনার এই শিশুটির কর্মকাণ্ড, পরিবারের প্রতি মমত্ববোধ, আন্তরিকতা, দায়িত্ববোধ প্রকট, এইটা যদি থাকে তখন আপনি বিবেচনা করবেন সে রাগ শুধুমাত্র ঘরে দেখায় না বাইরে দেখায়। যদি ঘরে শুধুমাত্র ঘরেই দেখায়, বাইরে সে সুবোধ শিশু, তাহলে থুজা টাইপ সাইকোসিস। আর রাগ ঘরেও দেখায় বাইরেও দেখায়, মেরো টাইপ সাইকোসিস। কিভাবে? সেটা হচ্ছে যে ওই যে একটা উদাহরণ আমরা প্রায় দিয়ে থাকি, যে আপনার দুই বোন, একটা হচ্ছে থুজা আর একটা হচ্ছে মেডো, তাকে নিয়ে বাবা গেছে দোকানে। একজন বলছে যে, দুজনই বলছে আমরা চিপস খাবো। এখন বাবা বলছে না, চিপস খুব খারাপ জিনিস, চিপস খাওয়া যাবে না, তোমরা কি করো, তোমরা জুস খাও। তাকে জুস দিল। এখন থুজা যে শিশু, তাকে যখন জুস দেবে ও সুন্দর করে প্যাকেটটা নেবে, নিয়ে চুপচাপ থাকবে, একটু মনটা খারাপ কিন্তু চুপচাপ থাকবে, কিছু বলবে না। আর মেয়েরও শিশু কি করবে, এবার ও বাড়ি আসবে, বাড়ি এসে তখন ওইটা রেখে দেবে বা ছুঁড়ে ফেলা দেবে, যে ও আমি আর খাবো না, ওটা খাবো না, চাইছি চিপস আমার দিল, মানে ওই রাগটা তখন বাড়ি এসে দেখে। এ হচ্ছে থুজা।
আর মেডো কি ওই দোকানেই গড়াই পারো, না না আমাকে ওই চিপস দিয়াই লাগবে, আমাকে চিপস দিয়াই লাগবে, ঠিক আছে। ও হচ্ছে মেডো টাইপ, অর্থাৎ ও রাগ ঘরে দেখাচ্ছে বাইরেও দেখাচ্ছে। এটা কিন্তু শিশুকালের কথা, বড় হলে কিন্তু ভিন্ন হয়ে যায়। মেডোকে বড় হলে থুজার মতো মনে হয়। শিশু দিন রাত ঘুরে বেড়াতে পারলে খুব খুশি, খাওয়া ও ঘুমের প্রয়োজন হয় না। কোনো খাবার সবাইকে, বিশেষত বন্ধু বান্ধবদের না দিয়ে খায় না। যেমন বলে কি, যে ধরেন ও ঘুরে বেড়াতে খুব খুশি, খাওয়া বা ঘুম টুম এগুলো নিয়ে বিষয় না, ও ঘুরতে পারলেই খুশি। ওর মা পিঠা বানাচ্ছে, বাবা পিঠে খেয়ে যায়, ও করবে কি, চুলার পাশে বসে ওই একটা ধরেন 3টা পিঠা দিছে, ওই একটা পিঠা অনেকক্ষণ ধরে খাবে। তার মানে 3টা পিঠে খাইতে যে সময় লাগে একটু বুদ্ধি করে একটা পিঠা অনেকক্ষণ ধরে খাবে, আর 2টা পিঠা আস্তে 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 পকেটে ভরে, পকেটে ভরে ওই একটা খেয়ে এবারটা ও করবে কি, চলে যাবে। মা ভাববে যে হ্যাঁ 3টাই তো খাইছে, মেলাক্ষণ সময় ধরে খাইছে, বুদ্ধি করে খাইছে। এবার ওই পকেটে করে নিয়ে যায়, ও দৌড়ে চলে যাবে ওর বন্ধুদের কাছে, যে ওই পিঠা দুটো বের করে ভাগ যোগ করে, ওই একটা পিঠা আস্ত খেয়ে না যা মজা পাইছে, ওই 2টা পিঠার ভাগের ভাগ সামান্য একটু পাইছে, ওতে বিশাল আনন্দ, বিশাল খুশি। বন্ধু বান্ধবদের সাথে ভাগ দিয়ে যদি যখন খায়, এগুলা এই যদি হয়, বা দেখা গেল যে আপনার বাড়ি মিসকিন আসছে বা ফকির আসছে, বলছে বাবা কি মা যাও একটু ভিক্ষা দিয়ে আসো, ও দেখা গেলো বাটি ভরে চাউল দিয়ে চলে আসছে, ঠিক আছে, বাটি ভরে চাউল দিয়ে চলে আসছে। অথবা কেউ এসে কিছু চাইছে, ও শুধু ঘ্যান ঘ্যান করে, মা দেও মা দেও দেও। তার মানে ও মা যতক্ষণ না দেবে ততক্ষণ অস্থির হয়ে যায়। ভাঙা গড়া বা ছবি আঁকা, নাচ গান তথা সৃজনশীলতা খুবই পারদর্শী হয়। দেখেন, মানে এই বাচ্চাদের কিন্তু ছোটবেলায় এরা বকা খায়, মায়ের খায়। কি কারণে? ওরা ওই খেলনা টেলনা জিনিসপত্র, ভালো জিনিস শুধু ভাঙে, ঠিক আছে। এই জন্য কি মায়েরও খায়, বকাও খায়। ভাঙে কেন? ভেঙে আবার ওটা গড়ার চেষ্টা করে। রেডিও নিয়ে আসছে, ও ভেঙে চুরে আলোয় ফেলছে, ফেলে আবার গড়ানোর চেষ্টা করে। বাবা এসে দেখছে শখের রেডিও ভেঙে ফেলছে, এটা দিল মায়, ঠিক আছে। কিন্তু তাতে যে পরিবর্তন হবে তা না। ওই পরের দিন দেখা গেছে আবার ওই কিছুক্ষণ পরে ঘুরে এসে আবার ওটা জোড়া লাগানোর চেষ্টা করে। এরা ছবি আঁকায়, এত ছবি আঁকায় যে কাগজ না পেলে দেয়ালে আঁকায়, কাগজ নেই দেয়ালে আঁকায়, দেয়ালে আঁকানোর কারণে মার কাছে বিশাল বকা খায়, ঠিক আছে। এখন যদি বলেন যে ছোটবেলায় কেন আপনি মা বাবার বকা খাইছেন, হ্যাঁ খুব খাইছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি হয় নেগেটিভ পিয়ারেস না সিপিলিস, হয়ে গেল। কেন খেলো, ওর ইন্টেনশনটা কি ছিল, ওই যে কাজটা করছে কাজটার ইন্টেনশনটা কি ছিল, কি কারণে বকাটা খেলো, এই কারণটা কিন্তু বুঝতে হবে। বুঝার পরে কিন্তু সিদ্ধান্ত হবে। ছোটবেলায় বকা খায় খেলেই আপনার হচ্ছে যে সরি, ছোটবেলায় বকা খাইছে বলেই আপনি ওই যে মানে মাঝে মধ্যে বকা খায় অথবা সোরা, অথবা খুবই বকা খাইছে তার জন্য আপনার পিআরএস বা সিভিলিস এরকম ভাবলে হবে না। ওর ভাঙা গড়াটার উদ্দেশ্য কি ছিল, কি কারণে বকা খাইছে, ছবি আঁকার কারণে বকা খাইছে, দেয়ালে ছবি আঁকাইছে, মা কি সহ্য করবে নাকি, আচ্ছা করে পিটানি দিছে। পিটানি দিছে মানে কি, আগে কয়েকদিন বকছে, বকেও কাজ হয় নাই, ও কয়েকদিন পরে ভালো ছিল, আবার বকা আঁকানো শুরু করছে, এবার দিচ্ছে পিটানি। তার মানে এগুলো কিন্তু সৃজনশীল কাজের অংশ, ওই বাচ্চার ভিতরে সৃজনশীল কাজের ক্রিয়েটিভনেস এর অংশ। এরা ছোটবেলা থেকে নাচ গান এগুলো নানা কিছুতে পারদর্শী হয়। এরা ভালো কবিতা আবৃত্তি করতে পারে, ছোট্টবেলায় অনেক একটা গান মুখস্থ করে করতে পারে, ঠিক আছে। এরা ওই সমস্ত বিষয় আছে, বন্ধু বান্ধবের আসলে বসে অত্যন্ত মজার মজার গল্প করতে পারে, এই ধরনের লক্ষণ এদের ভিতরে থাকে। এরা দোষে গুণে মানুষ, এদের ভালো মন্দ সবই আছে, কিন্তু সকলেই তাকে ভালোবাসে। ওর দোষটা এত বড় দোষ না যে তার জন্য লোকে একদম মহাদুষ্টু বলবে, আবার গুণটাও এত গুণ না তার জন্য মানুষ ওকে লাখে একটা শিশু তাও বলবে, তাও না। সবকিছু মিলাই ঝিলাই আছে, কিন্তু মানুষ এদের ভালো বলে। এই মানুষ হচ্ছে এই বাচ্চারা হচ্ছে টিউবারকুলার ডায়াথিসিস, এর সেকেন্ড টিউবারকুলার ডায়াথিসিস। এর বেসিক ক্যারেক্টার হচ্ছে টিডি, হ্যাঁ মানে কসমোপলিটান। ফলে এর মেডিসিন হচ্ছে ড্রক্সিলারোট্যান্ডিফোলিয়া। যদি সেখানে দেওয়া সম্ভব না হয় তাহলে টিউবারকুলিনাম ব্যাসিলিনামের মধ্যে আপনাকে চয়েস করতে হবে। শিশু দৌড়ঝাঁপ করে বেড়ায়, খুবই প্রাণবন্ত, কোনো কাজে ক্লান্তি নেই, তবে সামান্য একটু অসুস্থতা হয়েছে, একেবারে বিছানার সাথে মিশে গেছে। আহ আহ
মানে ওর আর মনে হচ্ছে যে কি এটা আপনি হাত দিয়ে দেখলেন কোন রকমের একটু কপাল গরম, ঠিক আছে, অথবা এক জায়গায় তো একটু আঘাত পাইছে, কোন রকমের একটু আঘাত পাইছে, সামান্য একটু আঘাত পাইছে, কিন্তু ও আর আর নড়তে চড়তে পারছে, অথচ ও খুব প্রাণবন্ত, মানে দৌড়াচ্ছে বেড়াচ্ছে সবকিছু করছে, কিন্তু কোনো কাজে তখন ক্লান্তি নেই, ঘামায় যাচ্ছে কিন্তু তার দৌড়ঝাঁপ বন্ধ নেই। কিন্তু একটু সামান্য যদি সর্দি হয়, সামান্য যদি একটু জ্বর হয়, সামান্য যদি আপনার কিছু হয়, ও একেবারে বিছানার সাথে মিশে যায়। পোস্ট ট্রমা সিনড্রোম। এখন আপনারা হাসবেন, পোস্ট ট্রমা সিনড্রোম তো ফিলোসফিক্যাল মেডিসিন না, এটা তো সেকেন্ড সাইকেল হওয়ার কথা না, কিন্তু এরকম শিশুকে আপনি কার্বোভেজ দিবেন, চমৎকার রেজাল্ট। সেই জন্য আমরা বলি যে চিকিৎসক শিশুর কান্না এবং আচরণ বুঝতে পারেন তাকে ম্যাথমেটিকা থেকে ওষুধ খুঁজতে হয়। আপনারা আমাদের শ্রদ্ধা স্যার শ্যামল কুমার দাসের যে হেলথ অ্যান্ড ফিটনেস, এই বইটার ভিতরে ম্যাথমেটিক অন ফিলোসফি, এটা বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন জায়গায় লেখা আছে, অত্যন্ত মনোযোগের সাথে পড়বেন, বারবার পড়বেন, বারবার পড়বেন। এবং সেই সাথে আমরা যদি এই ভিডিওটা আপনাদেরকে তো দিব ইনশাল্লাহ, তখন এই ভিডিওটা দেখবেন, আপনারা অবশ্যই এর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইডিয়া পাবেন, এবং কুইক সেকেন্ড সাইকেল ইন চিলড্রেন আপনার কাছে তখন মনে হয় হ্যাঁ খুব সহজ, আপনি দ্রুতই এটা করতে পারেন। কুইক তো কুইক, দ্রুতই করা যাবে। ধন্যবাদ আমাদের আলোচনা শোনার জন্য।